আমাদের হাতে একটা সেট আছে, এই সেটের মডেল হচ্ছে তোমার পোকো X3 Pro। জি বস। এই মোবাইলের সমস্যাটা কি সেটা আগে দেখো। এই যে দেখো, এই মোবাইলটা যদি আমরা পাওয়ার অন করি, এই যে আমরা পাওয়ার বাটন টিপ দিলাম, ঠিক আছে? জি। এই যে দেখো পোকো লেখা আসলো না? জি। আচ্ছা, পোকো লেখার পরে দেখো কি হয়, এই যে দেখছো সাদা হয়ে গেছে না? জি বস। আচ্ছা, এই সাদা হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ এটা ধরো অপেক্ষা করে, যদি আমরা আধা মিনিট বা 1 মিনিট অপেক্ষা করি, তখন এই সেটটা অফ হয়ে যাবে। জি বস। তাহলে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা কয়টা কারণে হতে পারে? দুইটা কারণ হতে পারে। দুইটা কারণ বলতে, একটা হলো সফটওয়্যার সংক্রান্ত, আর একটা হলো হার্ডওয়্যার সংক্রান্ত। জি এই যে দেখো অফ হয়ে গেছে না? জি। এখন যদি আমি টিপ দিই, এটা দেখছো আর আসতেছে কিছু? আসতেছে না। আচ্ছা, এই সমস্যাটা দুইটা কারণে হইতে পারে, একটা হলো হার্ডওয়্যার, একটা হলো সফটওয়্যার। জি বস। আচ্ছা, হার্ডওয়্যার এবং সফটওয়্যার বলতে ধরো যদি সিপিইউ তে প্রবলেম হয়, জি। তাহলে তো আমরা সিপিইউ রিবল করবো, তাই না? জি। রিবল করলে হয়ে যেতে পারে। আর আরেকটা হলো যদি তোমার স্টোরেজ আইসি যেটা বলে, জি বস। ফার্মওয়্যার সমস্যা এরকম হইতে পারে। জি। তারপরে ধরো মনে করো স্টোরেজ আইসির মধ্যে মনে করো করাপ্টেড হয়ে যায় না? জি। হেলথ ব্যাড হেলথ হয়ে যায়, জি। বা তোমার মনে করো কোনো ফার্মওয়্যারের সমস্যা যেটা হয়, জি। তাহলে এই যে এই সমস্যাটা আছে, এই সমস্যাটা সমাধান করার জন্য তো আমাদের মিনিমাম একটা আইডিয়া নিতে হবে না যেটা কোথার থেকে হয়েছে। জি বস। তাহলে এই সমস্যাটা আমরা সিপিইউ কাজ করব নাকি তোমার স্টোরেজ আইসি কাজ করব, সেটা যদি আমরা ডিসিশন নিতে হয়, তাহলে প্রাথমিকভাবে স্টেপ বাই স্টেপ কয়েকটা চেক করতে হবে আমাদের। সেই চেক করার পর আমরা ডিসিশন নিতে পারবো যেটা আমরা কোথায় কাজ করবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে এটা ধরো এই তোমার কম্পিউটারের সাথে কানেক্ট করব। জি বস। ডিভাইস ম্যানেজারের সাথে তোমার মনে করো যে আমরা ইউএসবি কেবল লাগাইলে যদি তোমার অটো পোর্ট পায়, তাহলে আমরা ধরে নিব কি যে তোমার স্টোরেজ সংক্রান্ত প্রবলেম হইতে পারে। জি। আমরা আগে দেখি যেটা অটো পোর্ট পায় কিনা। ওকে, জি বস। আচ্ছা, এই যে দেখো আমাদের এটা ইউএসবি কেবল, ঠিক আছে? এটা আমরা পিসি থেকে কানেকশন দিছি। ওকে, আচ্ছা, এইটা যদি মনে করো তোমার আমরা যদি সেটের মধ্যে লাগাই দেই, তাহলে অনেক সেটে আসে না তোমার অটো পোর্ট বানায়। যদি অটো পোর্ট পাওয়া যায় তাহলে তো একটা সমস্যা না? আচ্ছা, তাইলে এখন আমরা ধরো এখানে কানেকশন করলাম। কানেকশন করার আগে দেখো আমরা এই যে এখানে ডিভাইস ম্যানেজার আমরা ওপেন করে নিছি, ঠিক আছে? তোমার কম্পিউটারের মধ্যে থেকে ডিভাইস ম্যানেজারটা ওপেন করে এই যে পোর্টের যে অপশনটা, এখানে তোমার দুইটা পোর্ট ঘর আছে না? আচ্ছা, যদি আমাদের এখানে যদি কেবল লাগানোর পরে যদি পোর্ট অটো পায়, তাহলে তো এখানে আরেকটা ঘর বাড়বে, তাই না? আচ্ছা, ধরো এই যে দেখো আমরা এই যে মোবাইলের মধ্যে এই পোর্টটা লাগাইলাম, এই যে এই কেবলটা আমরা ইনজেক্ট করলাম। ওকে, এই যে করলাম। আচ্ছা, দেখো এখানে কোনো সিমটম আসছে? এখানে মনে করো পিসি থেকে একটা যদি কেবলটা পাওয়া যায়, তাহলে পিসির থেকে একটা শব্দ আসবে, আর এখানে একটা পোর্ট পায়, কলকমের একটা পোর্ট দেখাবে, তাই না? তার মানে এটা তো অটো পোর্ট পায় নাই, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু অটো পোর্ট পায় নাই, আমরা একটা সিমটম বুঝলাম। আচ্ছা, দ্বিতীয় যেটা করতে হবে, এই সেটটা তোমার X3 Pro সেট না? X3 Pro যদি তোমার কম্পিউটারের সাথে নর্মালি কানেকশন করতে হয়, তাহলে কি করতে হবে? ইডিএল টেস্ট পয়েন্ট ধরতে হবে না? আচ্ছা, কোনো সেট যদি আমরা ইডিএল টেস্ট পয়েন্ট ধরতে হয়, তাহলে আগে আমাদের জানতে হবে না যে ইডিএল টেস্ট পয়েন্ট কোথায় আছে? তাহলে সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য তোমার যে কোনো মোবাইলে বা পিসিতে তোমার মডেল অনুযায়ী সার্চ দিতে হবে। যেমন এটা তোমার X3 কত প্রো, X3 Pro, তাহলে আমরা গুগলে লিখবো X3 Pro ইডিএল টেস্ট পয়েন্ট, তাইলে আমরা টেস্ট পয়েন্টটা দেখতে পারবো যে কোথায় টেস্ট পয়েন্টটা দেওয়া হয়েছে। ওকে, তাহলে আমরা এখন সার্চ করব। আচ্ছা, এই যে দেখো আমরা যে মোবাইলে তোমার গুগলে আসছে, ঠিক আছে? গুগলের সার্চ বারে দেখো কি লেখছে, এখানে বোঝা যায় লেখাটা? কি লেখা যায়? বোঝা যায় পোকো প্রো ইডিএল টেস্ট পয়েন্ট। এডি টেস্ট পয়েন্ট, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা যে দেখো নিচে সার্চ আছে না, সার্চে আমরা ক্লিক করি, নিচে সার্চ বাটনে আমরা ক্লিক করলাম, এই যে মনে করো এখানে ক্লিক করে দিলাম। এখন দেখো এখানে কি আসছে, যে দেখো ডিসপ্লেতে যে কি লেখা আছে, পোকো X3 Pro টেস্ট পয়েন্ট, তাই না? আর এখন আমরা এই যে এই পিকচারের উপরে ক্লিক করলাম, আমাদের এটা টেস্ট পয়েন্ট দেখাইছে। এই যে দেখছো, এই যে টেস্ট পয়েন্ট দেখছো কোথায়? তাইলে আমরা যদি কোনো মডেলে তোমার টেস্ট পয়েন্ট আমাদের দেখা দরকার হয়, তাহলে আমরা কি করব? গুগলে আমরা যে এটা সার্চ করলে পাওয়া যাবো না? তাইলে তোমার এইটা আমাদের এই যে এইটা হলো চার্জিং কানেক্টরের নিচে। আচ্ছা, তাহলে আমরা যদি চার্জিংয়ের যে ফ্ল্যাক্স কেবলটা থাকে, সেই কেবলটা যদি লাগাই, তাহলে তো আমরা ইডিএল ধরতে আমাদের প্রবলেম হবে না? আচ্ছা, আমরা দেখি বোর্ডে এটা কি অবস্থায় আছে। এই যে দেখো, এটা হলো আমাদের পোকো X3 Pro, এটা তোমার চার্জিংয়ের যে ফ্ল্যাক্স কেবলটা না, এইটার নিচেই তো তোমার ইডিএল পয়েন্ট দিছে, তাই না? আচ্ছা, এখন যদি আমরা টেস্ট পয়েন্ট ধরতে হয়, তাহলে তো আমাদের এই ফ্ল্যাক্স কেবলটা লাগাই তো তোমার এই কাজ করতে হবে না? তাইলে যদি আমরা ফ্ল্যাক্স কেবল লাগাই, তাহলে তো আমরা ইডিএল ধরতে পারবো না, তাই না? তাইলে আমাদের কি করতে হবে? তাইলে এখানে জাম্পারিংয়ের কোনো ব্যবস্থা করতে হবে। আচ্ছা, আমরা এটা উঠাই দেখি। এই যে দেখো, এটা যদি আমরা এখান থেকে উঠাই, এই যে কেবলটা আমরা ডিসকানেক্ট করলাম। ওকে, এই যে দেখো আমাদের ইডিএল পয়েন্ট।
এই যে এখানে দেখছো এখানে তো চারটা হলুদ আছে, এইখানে দেখছো সিলভার কালার কেন, এখানে রাং লাগানো আছে না? দ্যাট মিনস এটা আমাদের এখানে আসার আগে অন্য কোথাও যেখানে দিছিল তারা সম্ভবত সফটওয়্যার দেওয়ার চেষ্টা করছিল, তাই না? আর সফটওয়্যার দেওয়ার কারণে এখানে বোধহয় তারা তার দিয়ে জাম্পারিং করে কাজ করছে, তাই না? আচ্ছা, এখন যদি আমাদের এটা ইডিএল পয়েন্ট ধরতে হয় তাহলে কি করতে হবে? এখান থেকে আমরা যে কোনো একটা তার কানেকশন করে যদি বডির সাথে শর্ট করি তাহলে আমাদের এই পয়েন্ট পাবে, তাই না? ইডিএল মোড অ্যাক্টিভ হবে, কিন্তু আমরা দুইটা তার মারবো, দুইটা তার মাইরা তারপরে আমরা দেখবো যে এটা আমাদের ইডিএল পয়েন্ট যদি আমরা ধরি তখন আমাদের এটা কম্পিউটারের সাথে কানেক্ট হয় কিনা, ঠিক আছে? যদি কম্পিউটারের সাথে কানেকশন হয় তখন আমরা ডিসিশন নিব আমরা সিপিইউ কাজ করব নাকি স্টোরেজ কাজ করব। ওকে, এই যে দেখো আমরা ইডিএল পয়েন্ট থেকে দুইটা লাইন বের করে আনছি, ঠিক আছে? এই যে দুইটা লাইন বের করা আছে, এখন আমরা কি করব? এই যে তোমার এই দুইটা যদি আমরা শর্ট করি, এই দুইটা মনে করো আমরা এই যে টুইজার দিয়ে যদি এইভাবে ধরি তাহলে শর্ট হয়ে গেল না? আচ্ছা, তাহলে ধরো আমরা এখন এইটা তোমার এই যে পোর্টটা যদি ইনজেক্ট করি, তাই না? আচ্ছা দেখো আমরা এটা ইনজেক্ট করলাম, ব্যাটারিটা লাগাই দিব, তাইলে আমাদের এটা দেখছো লাগানোর পরে শব্দ পাইছো না? তার মানে আমাদের এটা পোর্ট বোধ হয়ে গেছে। মনিটরে আমরা দেখি, এই যে দেখো আমাদের এখানে পোর্ট পাইছে, এই যে কোয়ালকম লেখা আছে, কোয়ালকম HS SBO কিউ লোডার, এই যে 9008 কম 5-এ পাইছে না? তার মানে কি আমরা যখন তোমার ইডিএল পয়েন্ট ছাড়া ডাইরেক্ট কেবল ঢোকাইছি তখন কি আমাদের পোর্ট পাইছিল? পায় নাই। আর এখন যখন আমরা ইডিএল পয়েন্ট ধরছি তবে স্বাভাবিকভাবে পোর্টটা পাইছে না? তাইলে আমরা এটা ধারণা করতে পারছি যে তাইলে এখন আমাদের এটার কাজ হইলো আমরা তাহলে এই যে দুইটা সিমটম দেখলাম, দুইটা সিমটমের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমাদের এইটা সিপিইউটা রিবল আগে করতে হবে, তাই না? কারণ এটা হলো পোকো X3 Pro, আমরা ইচ্ছা করলে এটা ফ্ল্যাশ দিতে পারবো না, তাই না? কারণ এটা তো ফ্ল্যাশ দিতে গেলে তোমার মনে করো ফ্রি আমরা ফ্ল্যাশ করতে পারবো না, এটা তো অনলাইন তোমার ফাইল দিতে হবে আমাদের, তাই না? ক্রেডিট খরচ করতে হবে। তাহলে আমাদের আগে কাজ হইলো আমরা আগে সিপিইউ এখন রিবল করবো। ওকে, তাহলে এই যে মাদারবোর্ডটা আমরা চেক দিলাম, ঠিক আছে? আমরা বেসিক একটা চেক আপ করলাম না, স্টেপ বাই স্টেপ। সিপিইউ সংক্রান্ত হোক বা স্টোরেজ সংক্রান্ত হোক, যে কোনো ধরনের সমস্যা আমাদের কাছে আসলে প্রথমে আগে আমাদের ধারণা করতে হবে যে এই প্রবলেমটা কোথা থেকে হইতে পারে। এখন এইটা যদি মনে করো আমরা আন্দাজের উপরে স্টোরেজ খুলে ফেলাই, সিপিইউ খুলে ফেলাই, দেখা গেছে সমস্যা ছিল স্টোরেজ, আমরা সিপিইউ খুলে নিয়েছি, অথবা সিপিইউ সমস্যা আমরা স্টোরেজ খুলে নিয়েছি। এই জন্য তাড়াহুড়া করা যাবে না, যে কোনো প্রবলেম আসলে আগে ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে। আমরা যতটুকু স্টেপ বাই স্টেপ চেক করছি আমরা একটা ধারণা করতে পারছি যে এটা সিপিইউ রিভলভ করলে হয়ে যাওয়ার সম্ভাবনা 90%। আর স্টোরেজ যদি আমরা কাজ করি তাহলে সেটা হওয়ার পসিবিলিটি কম, তাহলে যেটা পসিবিলিটি বেশি আমরা সেটাই করব। তাহলে এখন আমরা আগে সিপিইউটা রিবল করব। ওকে, আচ্ছা এই যে দেখো মাদারবোর্ডটা, এই মাদারবোর্ডটা একদম ইনটেক, দেখছো? এর আগে যেখানে দেখাইছিল তারা কিন্তু সফটওয়্যার দেওয়ার চেষ্টা করছিল, ঠিক আছে? কিন্তু তারা কিন্তু তোমার এটা মাদারবোর্ডের কোনো সিপিইউতে কাজ করে না। এই যে দেখো সিপিইউ একদম ইনটেক। আচ্ছা এই সিপিইউটা আমরা আরো থেকে দেখি কি বলে, তোমার এই যে মনিটরে দেখলে আরো ক্লিয়ার বুঝতে পারবে। এটার মধ্যে এখনো গুরু লাগানো, কোথাও কোনো কাজ করায় নাই। ওকে, এই যে দেখো এই যেটা হলো সিপিইউ, ঠিক আছে? এই সিপিইউর এই যে চারপাশে দেখছো ওই যে ব্ল্যাক পেস্ট লাগানো আছে, তার মানে এই সিপিইউটা ইনটেক। আমরাই প্রথমে এটা খুলবো। ওকে, এখন আমরা কি করব? আমরা সিপিইউটা খুলবো। আর সিপিইউ খোলার জন্য দেখো আমাদের কি করতে হবে। সিপিইউ খোলার জন্য এইটা কিন্তু চারপাশে কিন্তু অনেক স্পেস আছে, তাই না? এত স্পেস তো আমাদের করতে হবে না, আমাদের এখানে অনেক স্পেস আছে। আমরা জাস্ট একটা সাইড কাটবো। ধরো মনে করো এই যে এই সাইডটা আছে না, আমরা এই সাইডটা যদি একটু কাটে নিই তাহলে আমাদের ব্লেডটা ঢুকাইতে সুবিধা হবে না, আর বাকি কোনো সাইডে আমাদের দরকার নেই। তাহলে আমরা আমাদের কাছে মোটর আছে, আমরা মোটরতে এই সাইডটা একটু কাটে নিই। আচ্ছা এই যে দেখো আমরা মোটর দিয়ে এই সেটটা কাটবো। ওকে, আর এই যে আমি বাম হাতটা দিয়ে আমি এটা আটকাই নিছি না, কারণ মোটরটা দিয়ে যখন তুমি স্টিল যখন কাটবা তখন কিন্তু এই মোটর কিন্তু অনেক সময় স্লিপ করে না, স্লিপ করে দেখা যাচ্ছে তোমার আইসির মধ্যে লাগে বা কোনো পার্সের মধ্যে লাগলে ডিস্টার্ব আর একটা বাড়বে না। এই কারণে তোমার মোটরটা যখন তুমি চালাইবা তখন এই যে হাতটা একটু সাপোর্টিং দিয়ে নিবা যাতে স্লিপ করে যাতে অন্য জায়গায় যাইতে না পারে। ওকে, বাস আমাদের কাটা শেষ হয়ে গেছে। আমরা মোটর দিয়ে সুন্দর করে কাটে নিছি না, এই যে স্টিলটা দেখো কত ইজিলি আমরা উঠাই ফেলতেছি। অনেকে দেখবা যে তোমার এই স্টিলগুলো যখন রিমুভ করতে যায় তখন দেখবা প্রিন্টিং অনেক নষ্ট করে ফেলে, ঠিক আছে? আর এই যে দেখো আমরা যে কাটছি মনিটরে দেখো, এই যে আমাদের এই সাইডে তো কাটা দরকার আছে নাই, তাই না? এই যে দেখো এই সাইডে কাটছি, দেখছো এখনো কোনো সমস্যা হয়েছে? কোনো ড্যামেজ হয়েছে? হয় নাই। তাইলে এখন আমাদের কি করতে হবে, যে এই যে ব্ল্যাক পেস্টগুলি আছে না, এই ব্ল্যাক পেস্টগুলি খুব স্মুথলি এগুলি পরিষ্কার করতে হবে। আর এই ব্ল্যাক পেস্ট যত ভালোভাবে তুমি পরিষ্কার করবা এত ইজিলি কিন্তু আইসি উঠে যাবে। ওকে, আচ্ছা এই দেখো আমরা যখন এই যে সিপিইউর সাইডের যে ব্ল্যাক পেস্ট পরিষ্কার করব তখন আমরা হিট কত দিতে হবে মেশিনের? 300 থেকে 320। আর ইয়ার 40, 50, 60।
আচ্ছা ইয়ার তুমি একটু কম বেশি দাও সেটা সমস্যা নাই, কিন্তু তোমার এই যে হিট কিন্তু তুমি 300 বা 320-এর উপরে দিবা না। কেন দিবা না? এই দেখো সিপিওর পাশে দেখছো তোমার ছোট ছোট অনেক কম্পোনেন্ট থাকে না, এই কম্পোনেন্টগুলো যদি তুমি 300 বা 320-এর উপরে যদি হিট দাও, তাহলে এই কম্পোনেন্টগুলো লাগানো আছে কি লিডের মাধ্যমে না, তাহলে কিন্তু তোমার লিড গলে যাবে, ঠিক আছে? আর যখন লিড গলে যাবে তখন তুমি কি করবা, যখন এই যে নাইফটা যখন তুমি মুভ করবা, তখন নাইফের সাথে তোমার এই যে কম্পোনেন্টগুলো একটু ধাক্কা লাগে না, টাচ লাগে না, টাচ লাগলে তোমার এই কম্পোনেন্টগুলো কিন্তু নড়ে যাবে, ঠিক আছে? তাইলে টেকনিকটা হচ্ছে তোমার তুমি হিট দিবা 300 থেকে 320, ঠিক আছে? হাওয়া একটু কম বেশি সমস্যা নাই। তাহলে তোমার প্রবলেম সুবিধাটা কি হবে, কম্পোনেন্টের যে লিডগুলি আছে, লিডগুলি কিন্তু 300 বা 320-এ কিন্তু গলবে না, তাই না? তাইলে যদি তুমি এই যে মুভ করো, যখন তুমি ওটার সাথে টাচ লাগবে তখন কিন্তু এটা নড়ার চান্স কম থাকবে, তাই তো? তাইলে এই দেখো এটা কিন্তু খুব হার্ড না। ব্ল্যাক পেস্ট অনেকে ভয় পায় যে ব্ল্যাক পেস্ট বোধহয় অনেক হার্ড, আসলে কিন্তু অত হার্ড না। দেখছো এই যে আমরা মাত্র 300-320-এর মধ্যে দিয়ে পরিষ্কার করছে, ক্লিয়ার হয়ে গেছে না? এই দেখো এক সাইড আমাদের ক্লিয়ার, ওকে, এক সাইড ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা এটা ঘুরে আনি আরেক সাইড। এই সাইডে আমরা করতেছি, এখানেও কিন্তু কম্পোনেন্ট আছে, তাই না? আচ্ছা, তাহলে এই যে পাশের যে গ্লুটা আছে, এই গ্লুটার বিষয়টা হলো, গ্লুটা তোমার যত ভালোভাবে আমরা পরিষ্কার করতে পারবো, ঠিক আছে, এত স্মুথলি কিন্তু আমরা আইসি উঠাইতে পারবো, তাই না? আচ্ছা, এইটা গেল তোমার গ্লুর বিষয়টা। আর আরেকটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, এই যে নাইফটা আমি যে মুভ করতেছি, এখানে কিন্তু মাদারবোর্ডে কোনো প্রেসার দেওয়া যাবে না, যাবে? আচ্ছা, মাদারবোর্ডে প্রেসার দিলে কি হবে, ওটা যে নিচে দেওয়া লেয়ারগুলো কেটে যেতে পারে। নিচে যে তোমার এই যে ছোট ছোট যে লাইন আসছে, চুলের মতো চিকন চিকন লাইন আসছে না, ভিতর থেকে আউট হয়েছে আবার ইন হয়েছে না লাইনগুলো, সেই লাইনগুলো যদি কাইটে যায়, তখন আবার লাইন যদি ডিসকানেক্ট হয়ে যায়, তখন আরেকটা নতুন সমস্যা হবে না? তাইলে আমাদের এই দুইটা জিনিসই খেয়াল রাখতে হবে। এই যে দেখো এটা কিন্তু বেশি সময় লাগে না, এই যে দেখো সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে না, বাস। এখন আমাদের দুই সাইড কিন্তু ক্লিয়ার হয়ে গেল, আমাদের দুই সাইড ক্লিয়ার, তাই না? এই দেখো আমাদের এখন 3 নাম্বার সাইডে এসে পড়ছে। আচ্ছা, এই যে দেখো আমরা এখন 3 নাম্বার সাইড কাটতেছি না, দেখো 3 নাম্বার সাইডেও কিন্তু কতগুলো কম্পোনেন্ট আছে দেখছো, আর পার্টসগুলো দেখে মনে হয় না যে একদম মনে হয় যে আইসির সাথে লাগানো। তাইলে তোমার এগুলো সিপিও যখন কাজ করবা এই জিনিসগুলি খেয়াল রাখলেই হবে। একটা হলো তোমার যাতে মাদারবোর্ডে তোমার কোনো প্রিন্ট কাইটা না যায়, দ্বিতীয়ত হইলো পাশে যে কম্পোনেন্টগুলো থাকে সেগুলো যাতে রিমুভ না হয়ে যায় বা নইরা না যায়, ঠিক আছে? দেখো আমরা কিন্তু সিপিওর কাজ করতেছি, সিপিওর পাশের থেকেও তোমার গ্লু পরিষ্কার করতেছি, আবার এই যে কম্পোনেন্টের পাশে যদি থাকে সেটাও কিন্তু পরিষ্কার করে ফেলতেছি। আর ড্যামেজ যদি না হয় তাহলে মনে করো কাজটা সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে মনে করো 100%, তাই না? আচ্ছা, এই যে মনে করো আমাদের 3 সাইড ক্লিয়ার হয়ে গেল, দেখছো কত শর্ট টাইমে পরিষ্কার হয়ে গেল না? এই যে 3 সাইড আমাদের ক্লিয়ার, এই যে এই সাইডটা বাকি, তাই না? আর বাকি 3 সাইডটা তো আমরা করে ফেলছি। আচ্ছা, তাহলে এখন এই সাইডটা আমরা করে ফেলি। এটা হলো আমাদের লাস্ট, ঠিক আছে? এই সেট পরিষ্কার করলেই তো আমাদের আইসিটা আমরা উঠাইতে পারবো, তাই না? আচ্ছা, তাইলে এখন বিষয় হইলো তোমরা জিনিসটা বুঝতে পারছো তো, তাই না? মানে আইসি তোমার সাইডের যে গ্লু পরিষ্কার করতে গেলে কয়টা বিষয় তোমাদের সতর্ক থাকতে হবে, 2টা, তাই না? একটা হলো যে তুমি এই যে গ্লুটা পরিষ্কার করতেছো এটা খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, তাই না? তুমি দেখা গেলো অর্ধেক পরিষ্কার করছো আর অর্ধেক গ্লু রয়ে গেছে, তখন তুমি যদি আইসি উঠাইতে যাও, দেখা গেছে তুমি ব্লেড ঢুকায় ভিতরে প্রেশার দিতেছো কিন্তু আইসি উঠতেছে না, কারণ হলো তোমার গ্লু তো ভালো মতো পরিষ্কার হয়নি, তাই না? এখন 1 নাম্বারে তোমার গ্লু পরিষ্কার করতে হবে অ্যাকুরেটভাবে, আর 2 নাম্বারে মাদারবোর্ডে যাতে কোনো প্রিন্টে ঘষা লাগায় কাইটা না যায়, তাই তো? এই যে দেখো তাহলে আমাদের লাস্ট এটা 4 নাম্বার, তাই না? এই দেখছো এখানে এই যে দেখো আমি এই যে নাইফটা যে মুভ করতেছি, দেখছো পানির মতো এটা চলতেছে, তার মানে কোথাও কিন্তু কোনো আর পেস্ট নাই, তাই না? তাহলে আমাদের মোটামুটি একদম ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখন আমরা আইসি উঠাইতে পারি, তাই তো? সিপিও তোমার রিবোলিং করার জন্য যেই বিষয়গুলো ইম্পর্টেন্ট ওই বিষয়গুলো আমরা ভিডিওতে দেখাবো, ঠিক আছে? যেমন মনে করো সিপিও রিমুভ করা, এটা কিন্তু সবাই পারে, এটা দেখানোর দরকার নাই, তাই না? আর তারপরে মনে করো ক্লিন করার সময় যেখানে যেখানে ইম্পর্টেন্ট বিষয় আছে সেগুলো আমরা দেখাবো। রিবল করার জন্য মনে করো রিবলও সবাই করতে পারে, রিবল করাও তো দেখানোর কিছু নাই, তাই না? যেটা ইম্পর্টেন্ট সেটা আমরা দেখাবো। তাহলে এখন আমরা আইসিটা উঠাই ফেলি, তারপরে আমরা আইসিটা উঠাই আবার দেখাবো। আচ্ছা, এই যে দেখো আমরা উপরের র্যামটা উঠাই ফেলছি, তাই না? আর এটা তো X3 Pro, এটার মধ্যে ডাবল বলি না আমরা, ডাবল সিপিও বলি না, কিন্তু আসলে তো সিপিও 2টা না, সিপিও একটাই।
তোমার নিচে থাকে সিপিইউ, উপরে থাকে কি র্যাম, তাই না? এই যে দেখছো আমরা যে র্যামটা রিমুভ করছি, যে র্যামের সাথে দেখছো র্যামের মধ্যে সবগুলো চলে আসছে, আর এখানে একদম সাদা সিপিইউ। তাইলে আমরা এখন র্যাম উঠাই নিয়েছি, কোনো রকম ড্যামেজ হয়েছে দেখো, এই যে কম্পিউটারে মনিটরে দেখো একদম ক্লিয়ার না, দেখছো কোনো রকম কোনো পিন ড্যামেজ হয়েছে, ক্লিয়ার। তারপরে এই যে র্যামের সাথে দেখো, র্যামের সাথে সবগুলো এসে পড়ছে না, এই যে কালো এটা, আর এটা দেখছো সাদা। আচ্ছা, র্যামও কিন্তু কোথাও ড্যামেজ হয় না। আচ্ছা, এখন আমরা সিপিইউটা উঠাই ফেলি। আচ্ছা, এই যে দেখো, তাইলে আমরা এই যে এখন সিপিইউ উঠাই ফেলছি, ঠিক আছে? তাইলে এই যে এইটা হলো আমাদের র্যাম, ঠিক আছে? আর এইটা হলো আমাদের সিপিইউ, তাই না? এই যে দেখো সিপিইউর তো দুই সাইডে, এই যে উপরে র্যাম বসে আর নিচে হলো সিপিইউ, তাই তো? আর এই যে দেখো মাদারবোর্ড। আচ্ছা, মনিটরে দেখো কোথাও কোনো ড্যামেজ হয়েছে কি না, এই যে দেখো কোথাও কোনো ড্যামেজ আছে? একদম সবগুলো পিন ঠিক আছে না, এক জায়গায় কিন্তু কোনো ড্যামেজ হয় নাই। এখন তুমি কাজ করতে গেলে সুন্দরভাবে করতে হবে, কারণ এগুলো খুব সেন্সিটিভ কাজ না। আচ্ছা, তারপরে ধরো মনে করো এই যে এটা হলো সিপিইউ আমাদের, দেখছো সিপিইউর এটা নিচের পার্ট, তাই না? আর আমরা যদি ঘুরাই দিই তাহলে এই যে এটা হলো উপরের পার্ট, এখানে র্যাম বসবে, তাই তো? আচ্ছা, তারপরে এইটা হলো র্যাম, দেখো র্যামের সিস্টেম হলো নিচে বল আছে আর উপরে তো কিছু থাকবে না, তাই না? এই যে এটা র্যাম, তাই না? আচ্ছা, তাহলে আমাদের আইসি উঠানো হয়ে গেছে। এখন আমরা এটারে দুইটা আইসি এবং মাদারবোর্ড সবগুলো ক্লিন করতে হবে না? আচ্ছা, এই ক্লিনিংয়ের মধ্যে কিন্তু তোমার এই প্রসেসটা তোমাদের ভালোভাবে বুঝতে হবে, কারণ এইখানে কিন্তু তুমি ক্লিন করতে গেলে অনেকে দেখা গেছে মাদারবোর্ডের এখানে পার্ট সরায় ফেলে, অনেকে দেখা গেছে যে প্রিন্ট শর্ট করে ফেলে, তাই না? আবার আইসিতেও শর্ট করে ফেলে, আইসি ফুলে ফেলে। তো এই জন্য এইটাও আমরা ভালো করে দেখতে হবে। এই যে দেখো, আমরা প্রথমে কি করবো, আমাদের এটা র্যামটা আমরা বসাইছি এখানে, ঠিক আছে? এই যে আইসি ধরার যে স্ট্যান্ডটা আছে ওইটার মধ্যে আমরা কি র্যামটা বসাইছি না? আচ্ছা, এইটা যদি আমরা পরিষ্কার করি, আমরা কত হিট কত দিব? এটা হচ্ছে 320 বা 300 এরকম। 300 থেকে 320, তাই না? আচ্ছা, 300 থেকে 320 দিতে হবে। প্লাস তোমার এই যে আমাদের নাইফটা যে আমরা মুভ করতেছি, এটা খুব সাবধানে করতে হবে না, স্মুথলি করতে হবে না? যদি আমরা স্মুথলি না করি তাহলে কি হবে, এই যে মনে করো যে তোমার আইসির মধ্যে যে তোমার এই যে ব্লু কালারের যে প্রোটেকশনটা দেওয়া আছে, বলগুলি যে সেপারেট করা আছে, এক একটা বল আলাদা আলাদা দেখা যায় না? যদি আমরা জোরে ঘষা দিই তাহলে কি হবে, পিতল কালার বের হয়ে যাবে না? তাহলে বল শর্ট হয়ে যাবে না? বল তো শর্ট হবে না, যখন আমরা রিবল করব তখন বল একটার সাথে আরেকটা রাং লেগে যাবে না? এই জন্য তোমার পরিষ্কার করতে হবে খুব স্মুথলি, ঠিক আছে? এই জন্য আমরা এই আইসি ক্লিনিংয়ের বিষয়টা আমরা ইয়ে করি না, স্কিপ করি না। কেন করি না? কারণ এগুলো তোমাদের বুঝতে হবে। এই যে ধরো আমরা সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি, কত স্মুথলি পরিষ্কার হয়ে যায়। এই যে আমাদের এখানে এক সাইড পরিষ্কার হয়ে গেছে না? আচ্ছা, আমরা একটা ঘুরে নিই। এই যে মনে করেন আমরা ঘুরে নিলাম, দেখছো এই যে ব্ল্যাক পেস্ট কত ইজিলি উঠে যেতেছে। ব্ল্যাক পেস্ট কিন্তু আসলে অত হার্ড না, ঠিক আছে? হ্যাঁ, আছে কিছু কিছু আছে, ধরো তোমার মনে করো ওপো, ভিভো, রিয়েলমি, ওগুলো আছে না, কিছুর মধ্যে তোমার অনেক হার্ড ব্ল্যাক পেস্ট থাকে। আর এমআই এগুলি কিন্তু খুবই স্মুথ থাকে, ওটা তেমন একটা সমস্যা হয় না। এই দেখছো আমাদের এখন এই মোটামুটি যে ব্ল্যাক পেস্ট কিন্তু একদম ক্লিয়ার, তাই না? এখন আমরা যদি এটা একটু ব্রাশ দা ঘষা দেয় তাহলে কিন্তু এই যে পিনগুলো কিছু কালো কালো আছে না, এটা কিন্তু দেখবা যে এখন ক্লিয়ার হয়ে যাবে। আমরা আছে এই যে দেখো র্যাম আমাদের ফাইনাল পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে? এখানে দেখছো প্রতিটা বল একদম পুরো একদম চকচকা হয়ে গেছে, কোথাও কোনো বল কালো আছে? তাহলে তোমার যখন তুমি র্যাম বা সিপিইউ যেটাই তুমি ক্লিনিং করবা তখন কিন্তু তোমার একদম ক্লিয়ার হইতে হবে, ঠিক আছে? কোনো বল কালো থাকা যাবে না, ঠিক আছে? দেখলে মনে হয় না যে বল করা হয়েছে, কারণ এটার মধ্যে তো আমরা রিবল করবো, ঠিক আছে? এই জন্য কিন্তু এটা একটু উঁচা রাখছি, আমরা পুরো একদম ক্লিন করে ফেলে নিই, ঠিক আছে? তাইলে আমাদের র্যাম কাজ শেষ। এখন আমরা কি করবো, সিপিইউটা ক্লিন করবো। কে মধ্যে আমরা যে সিপিইউ বসাইছি, ঠিক আছে? সিপিইউ বুঝতে পারছো, সিপিইউ তো দুই পাশে পরিষ্কার করতে হয়, তাই না? এইটা হলো উপর সাইডে কি তোমার র্যাম বসে না? আর এই যে দেখো তোমার এই যে সিপিইউর মধ্যে যে মার্ক করা থাকে কোন দিকে নুসকাট পয়েন্ট, ঠিক আছে? আবার এই যে সিপিইউর নাম্বার এখানে দেওয়া আছে না? তাইলে এখন আমাদের প্রথমে আমরা কি করবো, র্যামটা আগে পরিষ্কার, উপরের সাইডটা ক্লিয়ার করবো, র্যামের সাইডটা ক্লিয়ার করবো, তারপরে আমরা আবার নিচেও তো আমাদের করতে হবে। আচ্ছা, র্যাম কিন্তু তোমার পরিষ্কার করতে গেলে বা এটা তো আমরা সিপিইউ আমাদের, তাই না? র্যাম তো আমরা আগেই করে ফেলছি। আচ্ছা, সিপিইউ পরিষ্কার করার সময় কিন্তু তোমাদের বেশি সতর্ক থাকতে হবে। কেন? কারণ র্যামটা কিন্তু একটু মোটা থাকে না, সিপিইউ কিন্তু তোমার ডাবল টাকার যেগুলো সেগুলো কিন্তু সিপিইউ কিন্তু একদম কাগজের মতো পাতলা না। সিপিইউর মধ্যে যদি তুমি বেশি হিট দাও তাহলে কিন্তু সিপিইউ ফুলে যায়। X3 Pro তুমি প্রায় শুনবা যে সিপিইউ রিভলভ করার পরে আর ওপেন হয় না। কেন হয় না? কারণ হলো তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হলো সিপিইউ ড্যামেজ করে ফেলে, তাই না? আর সিপিইউ ড্যামেজ কেন হয়? দেখা গেছে তোমার হট গান দিয়ে যখন তোমার এই ব্ল্যাক পেস্ট ক্লিন করে তখন মনে করো হিট বেশি দিয়ে ফেলে, তাই না? অথবা অনেকে তাতাল দিয়ে করে না, তাতালটা করার সময় কিন্তু তোমার দেখা গেছে যে করে ফেলায় যে
হিট বেশি দিয়ে ফেলায় তখন বোর্ড ফুলে আইসিটা ফুলে ওঠে, তাই না? জি তাইলে তোমার র্যাম এবং সিপিও দুইভাবে করতে হবে, তাই না? তুমি র্যামের মধ্যে হিট একটু বেশি দিতে পারবা, কিন্তু তুমি সিপিওর মধ্যে কিন্তু তুমি বেশি হিট দিতে পারবে না। ওকে, আচ্ছা এই যে দেখো এক সাইড কিন্তু আমাদের হয়ে গেল। তারপরে তোমার এগুলো খুব সেন্সিটিভ কাজ, তোমার খুব সাবধানে ঠান্ডা মাথায় করতে হবে। দেখো আমি কিন্তু ওই যে তোমার র্যাম পরিষ্কার করছি, এখন সিপিও করতেছি, কোনো পিন কোথাও ঘষা লাগছে? লাগে নাই, কোথাও ড্যামেজ করা যাবে না, কাজ করতে হবে সুন্দর করে। যদি তুমি তাড়াহুড়া করো তাহলে দেখা গেছে যে তোমার আইসি হয় ড্যামেজ হয়ে গেছে, নাহলে পিন শর্ট হয়ে গেছে, তুমি বল করতে গেলে বল করতে পারবো না ঠিক মতো। দেখছো এই যে হয়ে গেছে না র্যামটা, আমাদের র্যাম ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা এটা একটু ফিনিশিং দিয়ে নিব, ডিসোল্ডার দিয়ে এটা একটু ফিনিশিং করে দেবো। আমাদের ব্ল্যাক পেস্ট তো চলে গেছে, তাই না? দেখো আমাদের এটা কি সিপিওর উপরের সাইড না, এখানে তো র্যামটা বসবে, তাই না? আমরা র্যামের মধ্যে তো রিভল করবো, কিন্তু সিপিওর তো আমরা এক সাইডের নিচের অংশে তো রিভল করবো, তাই না? উপরে তো আর বল করবো না। তাইলে উপরে সবসময় তোমার সিপিওর উপরে যেখানে র্যামটা বসবে সেই জায়গাটা কিন্তু পুরো 100% ফিনিশিং দিতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু কোনো উঁচা নিচে থাকবে না। ওকে, এই যে এই জায়গাটা দেখো সব বল একদম সমান না। আমরা র্যাম যখন পরিষ্কার করছি ওইখানে কিন্তু একটু উঁচা উঁচা রাখছি, কারণ এটার মধ্যে আমরা বল করবো। ওকে, আর এটা একদম পুরো ফাইনাল ফিনিশিং দিয়ে নিছি। ওকে, আর এখন আমরা কি করবো, নিচের পাটে আবার সিপিওর নিচের পাটে তো পরিষ্কার করতে হবে, তাই না? এইটা হলো আমাদের সিপিওর মেইন সাইড, তাই না? এটা হলো সিপিওর তোমার নিচে যেটা মাদারবোর্ডের সাথে কানেকশন পায়, ঠিক আছে? তাইলে আমরা ওই অপোজিটে তো তোমার র্যাম যে সেটা বসবে সেটা তো আমরা ক্লিন করে নিছি না? এখন এই যে সিপিওটা কিন্তু আমাদের ক্লিন করতে হবে। এখন এই ডাবল টেকারের যে সিপিও আছে এটা কিন্তু তোমাদেরকে আমি কয়েকবার বলছি না যে এইটা যখন ক্লিন করবা এটার তোমার হিট কত রাখতে হবে? 300 থেকে 320, আর ইয়ার হইলে তোমার 40, 50, 60 দিতে পারো, সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু তোমার খুব স্মুথ কাজ করতে হবে, কারণ এটা কি পাতলা না? সিপিও তো একদম পাতলা এটা, তাই না? এটা যদি তুমি একটু বেশি হিট দাও তাহলে কি হবে? সিপিও যদি ফুলে যায় তাহলে কি কাজটা হবে? তাহলে তো ড্যামেজ হয়ে যাবে। এই জন্য সিপিও যখন তুমি পরিষ্কার করবা তখন সবসময় তোমার এইটা মনে রাখতে হবে, সিপিও এটা পাতলা, এটার মধ্যে হিট দিতে হবে খুব সাবধানে। আর এই যে হটগান যে ধরতেছি আমরা এক জায়গায় ধরে রাখা যাবে না, হটগানটা কিন্তু তোমার মুভিংয়ের উপরে রাখতে হবে, ঠিক আছে? দেখছো আমার হটগান কিন্তু সবসময় আমি মুভ করতেছি না, এরকম মুভিং এর উপরে রাখবা, তাইলে তোমার সুবিধা হইলো। তাইলে তোমার এখন যে র্যাম এবং সিপিও আমরা যে দুইটা পরিষ্কার করছি কোথাও কি কোনো ড্যামেজ হয়েছে? কোথাও কিন্তু কোনো ড্যামেজ হয়নি, কারণ হইলো আমরা খুব সাবধানে কাজ করতেছি, ঠিক আছে? সিপিওর কাজে কোনো তাড়াহুড়া করা যাবে না। আর এই যে মুভটা যে তোমার কি বলে নাইফটা যে আমরা মুভ করতেছি এটা কিন্তু খুবই স্মুথলি, জোরে কিন্তু প্রেশার দেওয়া যাবে না, তাহলে কিন্তু তোমার মাদারবোর্ডে কী হবে? মাদারবোর্ডে তোমার ওই যে কালারটা উঠে যে ধরো দুইটা বল একসাথে দেখা যাবে যে শর্ট হয়ে যেতেছে, তাই না? যখন আমরা বল করতে যাব তখন দেখবো যে বল দুইটা একসাথে শর্ট হয়ে যায়। দেখো আমাদের এক সাইড ক্লিয়ার না? এই যে আমরা ঘুরে নিতেছি, এই সেট আমাদের হয়ে গেলে তাহলে আমাদের আইসি পরিষ্কার শেষ। দেখছো কত সফট। এই যে এখন তোমার আমরা ব্ল্যাক যে পেস্টগুলো আছে সেটা কিন্তু আমাদের পরিষ্কার হয়ে গেছে না? এখন ওই যে পিনগুলো দেখছি একটু কালো কালো দেখা যায় না? এখন আমরা যখন ব্রাশ দিয়ে এটা পরিষ্কার করবো তখন কিন্তু পিনগুলো আমাদের চকচকা হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের ব্লু পরিষ্কার করা শেষ, এখন আমরা একটু ওয়াশ করে নিই। দেখো আমরা সিপিও ফাইনাল পরিষ্কার করে নিছি, ঠিক আছে? আচ্ছা, আমরা এটার উপরে যখন পরিষ্কার করছি তখন একদম ফাইনাল ফিনিশিং দিয়ে দিছিলাম না? বল তো উঁচা রাখি নাই, তাই না? আর এটা তো নিচের পার্ট সিপিও, এটার মধ্যে তো আমরা বল করবো, তাই না? তাহলে এটা দেখছো আমরা একটু উঁচা রাখছি, তাহলে দুইটার পার্থক্য বুঝতে পারছো তো? যেটায় বল হবে না সেটা একদম সমান করে ফেলবা এই ডিসোল্ডার দিয়ে, আর যেটা তোমার মনে করো যে বল হবে যেখানে সেখানে আমরা একটু উঁচা রাখবো, তাতে কি হবে? প্লেটে যখন আমরা বসাবো তখন বল করতে খুব সুবিধা হয়, তাই না? তাহলে আমাদের র্যাম এবং সিপিও দুইটাই তো আমাদের ক্লিন কমপ্লিট। এখন শুধু আমরা মাদারবোর্ডটা ক্লিন করলে আমাদের কাজটা শেষ হয়ে যাবে, তাই না? দেখো এটা হলো আমাদের মাদারবোর্ড, ঠিক আছে? এই যে মাদারবোর্ডের মধ্যে দেখছো সব জায়গায় যে ব্ল্যাক পেস্ট আছে। আচ্ছা, এই মাদারবোর্ডও কিন্তু তোমার খুব সাবধানে ক্লিন করতে হবে, তাই না? আচ্ছা, তাইলে মাদারবোর্ড যদি তোমার ক্লিন করতে হয়, আচ্ছা এই যে দেখো এই যে মাদারবোর্ডের যে ব্ল্যাক পেস্টগুলি আছে না, এগুলি কিন্তু তোমার হাতের ব্যালেন্স রাখতে হবে। কেন? কারণ তুমি যখন আইসিটা ক্লিন করছো তখন তো আইসির মধ্যে তো কোনো পাশে তো আর কোনো কম্পোনেন্ট ছিল না, তাই না? আচ্ছা, এখন মাদারবোর্ডে তুমি ক্লিন করতেছো, তার মাদারবোর্ডের এই যে দেখো পাশে দেখছো কম্পোনেন্ট আছে। এখন তুমি যদি মনে করো এই যে নাইফটা যে ধাক্কা দিতেছো, যে সামনে পিছিয়ে নিতেছো, মুভ করতেছো,
এটা যদি তুমি মনে করো যে ব্যালেন্স ছাড়া যদি তুমি জোরে প্রেশার দাও তাহলে স্লিপ করে একটা পার্সের মধ্যে যা লাগতে পারে না, মানে পার্সটা যদি সরে যায় তাহলে সেটা আরেকটা প্রবলেম না। তাইলে তোমার এই মাদারবোর্ডটাও তোমার খুব সেন্সিটিভ কাজ। মাদারবোর্ডে তোমার এক নাম্বার হলো তোমার জোরে প্রেশার দেওয়া যাবে না, স্মুথ পরিষ্কার করতে হবে। তাতে তোমার সুবিধা কী হবে, দেখা গেছে তোমার মাদারবোর্ডে কোনো শর্ট হবে না, তাই না? অনেক সময় দেখবা যে এটা ক্লিন করতে যায় যে নাইফটা যখন ঘষা দেয় না, নিচে দেখবা যে ঘষার লগে রং টং উঠে একদম বলের পিতল কালার বেরিয়ে যায়, তাই না? তাহলে আমরা সেটা করব না, আমরা তোমার খুব স্মুথ ঘষবো, সময় বেশি নিব। ধরো 5 মিনিটের জায়গায় আমাদের 10 মিনিট লাগবে, কোনো সমস্যা নেই। জি, এই দেখো আমরা আস্তে আস্তে ক্লিন করতেছি। আর এটা তো তোমার ইয়ার কত, তারপরে তোমার এই হিট কত দিবে সেটা তো সবাই জানো তোমরা, তাই না? জি। আচ্ছা, তাইলে এটা বেশি আবার হিট দেওয়া যাবে না। কেন বেশি হিট দেওয়া যাবে না? কারণ বেশি হিট দিলে তোমার মাদারবোর্ড ফুলে যেতে পারে না, জি, মাদারবোর্ড ফুলে যেতে পারে, তাই না? আর আরেকটা প্রবলেম যেটা, সেটা হলো তোমার এই যে পাশে যে কম্পোনেন্টগুলো আছে না, এই কম্পোনেন্টগুলো যদি তুমি বেশি হিট দাও তাহলে কিন্তু তোমার এই কম্পোনেন্টগুলোর যে লিডটা আছে, যেই লিডের মাধ্যমে এটা মাদারবোর্ডে কানেকশনটা পাইতেছে, তাই না, সেই লিডগুলো যদি গলে যায় তাহলে তুমি যদি এটার মধ্যে টাচ লাগে তাহলে পার্সটা নড়ে যাবে না। আর যদি তুমি হিট কম দাও তাহলে কিন্তু তোমার পার্সটা কিন্তু অনেক সময় এই নাইফের সাথে কিন্তু টাচ লাগতে পারে, কিন্তু এটা কিন্তু নড়বে না যদি লিডটা না গলে, তাই তো? জি। এক সাইড আমাদের ক্লিয়ার হয়ে গেছে না? কোথাও কোনো ব্ল্যাক পেস্ট আছে সাইডে? বিশেষ করে সাইডগুলো কিন্তু তোমার ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে? কারণ আমরা তো এনে ডিসঅল্ডার ব্যবহার করবো, মাঝখানে কিন্তু আরও পরিষ্কারের সুযোগ আছে, তাই না? সাইডগুলি কিন্তু তোমার ক্লিন করে নিতে, দেখছো একদম ক্লিন করছি না? তাহলে এখন আমরা আবার আরেকটা পাশ ঘুরাই নিই। তাইলে আমাদের এক পাশ মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, এখন এই পাশটা করবো। আচ্ছা, তাহলে তোমার এই যে ব্ল্যাক পেস্টগুলো আছে এগুলো তো তোমার সিস্টেম তো তোমার বুঝছেই তোমরা, তাই না? এগুলো পরিষ্কার করতে হবে খুব সাবধানে, ঠান্ডা মাথায়। আর ওই যে তোমার হিট কত দিবা, ইয়ার কত দিবা, এগুলো সব তো তোমরা জানোই। তারপরে সবচেয়ে বড় টেকনিক হচ্ছে তোমার এই যে কি বলে এটা, যে নাইফটা যে আমরা মুভ করতেছি এইটা প্রেশার কতটুকু দিবা, বা তোমার এই কি বলে এই কতটুকু পর্যন্ত তুমি ব্যালেন্স রাখবা, যে সাইডের কম্পোনেন্টে যাতে না লাগে, এই জিনিসগুলি তোমাদের মেইন বিষয়, এটাই খেয়াল রাখতে হবে। ওকে, এই দেখো এখন তাহলে আমাদের এই সাইডও কিন্তু ক্লিয়ার হয়ে গেলো, তাই না? আচ্ছা, তাহলে দেখছো আমাদের এই যে এই পাশও ক্লিয়ার হয়ে গেল না? তাইলে এখন আমাদের বাকি রইলো আর এই একটা সাইড, তার মানে এক সাইড কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন এটা আমরা এটাও আমাদের এটা হলো তোমার খুব সেন্সিটিভ কাজ, যেহেতু এটা কিন্তু তোমরা ভালো মতো খেয়াল রেখো। হ্যাঁ, যেটা বলতেছি যেভাবে বলতেছি ওইভাবেই কাজ করতে হবে। আচ্ছা, তাহলে দেখা গেছে 3টা কোণায় আমাদের ক্লিয়ার হয়ে গেল না? সাইডে কিন্তু দেখছো সাইডে ভালো মতো ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, তাহলে আমাদের লাস্ট এই কোণাটা বাকি আছে, এই কোণাটা ক্লিয়ার হয়ে গেছে, দেখছো যে কালোগুলো দেখা যায়, এটা ক্লিয়ার হয়ে গেলেই তাহলে আমাদের সিপিও ক্লিন হয়ে যাবে। এই পর্যন্ত কিন্তু কোনো বল কি ড্যামেজ হয়েছে? হয় নাই। কোনো প্রিন্ট উঠে গেছে? ওঠে নাই। দেখছো গুলো কত সুন্দরভাবে উঠে আসতেছে এখানে। এই যে নাইফটা আছে না, নাইফটা যে দেখছো আমি যে মুভ করতেছি, এই দেখো আমি কিন্তু ধাক্কা দিতেছি, দেখছো কম্পোনেন্টের সাথে গেছে না, ওইখানে কিন্তু ধাক্কা লাগে না। তোমার এই ব্যালেন্সটা আনতে হবে, মানে তুমি নাইফটা মুভ করবা কিন্তু কোনো কম্পোনেন্টের মধ্যে জোরে প্রেশার দিতে পারবে না, তাতে কম্পোনেন্ট যদি নইরা যায় পরে আবার এটা বসাইতে হবে। আর অনেক সময় তো দেখা গেছে ক্যাপাসিটার তো প্যারালালে থাকে, তাই না? আর তোমার রেজিস্টর কয়েল এগুলো তো সিরিজ লাইনে ব্যবহার হয় না, এগুলো যদি একটা উঠা যায় বা পড়ে যায় তাহলে তোমার একটা নতুন প্রবলেম আসবে না? তাহলে এই জন্য তোমার সাবধানে করতে হবে। আচ্ছা, দেখো যে আমাদের সিপিওর কিন্তু মাদারবোর্ডের যে ব্ল্যাক পেস্ট ছিল এটা কিন্তু সব পরিষ্কার হয়ে গেছে না? এখন শুধু আমাদের ফিনিশিং দেওয়া বাকি আছে। এখন আমরা ডিসঅর্ডার দিয়ে যদি ফিনিশিং দিই তাহলে কিন্তু আমাদের এই বলগুলো সব চকচকে হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমাদের ব্ল্যাক পেস্ট পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা জাস্ট একটু ডিসঅর্ডার দিয়ে এইখানটা আমরা একটা ফিনিশিং দিয়ে নেবো, ঠিক আছে? এখন আমাদের এটা ফিনিশিং এর জন্য কি করতে হবে, যে ডিসোল্ডার দিতে হবে না? এই যে ধরো আমরা ডিসোল্ডারটা দিয়ে যে দেখছো ডলার দিতেছি, যে যেই বলগুলো তোমার শর্ট দেখাইতেছিল এই যে ক্লিয়ার হয়ে গেল না? তাইলে তোমার দেখছো কোনো বলের সাথে কোনো বল শর্ট দেখা যায়, সব আলাদা আলাদা না? তাহলে এই জিনিসগুলি তোমার স্মুথ করতে হবে। দেখো এগুলো একটা বল আমাদের শর্ট হয় নাই, কোনো পার্টস নড়ছে? নড়ে নাই। তাহলে তোমার সিপিওর কাজ হলো খুব সূক্ষ্ম কাজ, এগুলো দেখছো এমন সুন্দরভাবে তোমার কাজ করতে হবে। এই যে আমি ডিসোল্ডারটা যে তোমার আয়রন দিয়ে যে ঘষতেছি, এখানেও কিন্তু তোমার খুব স্মুথ ঘষতে হবে, তাই না? এখানে যদি জোরে ঘষা দাও তাহলে নিচে তোমার শর্ট হওয়ার সম্ভাবনা থাকবে না, সেটা কিন্তু তুমি জোরে দিতে পারবে না, খুব স্মুথ করতে হবে। দেখো আমাদের বল ফিনিশিংয়ে চলে আসছে না? আচ্ছা, আমরা একটু ওয়াশ করে নিই, তখন বুঝতে পারবো।
আচ্ছা এই দেখো মাদারবোর্ড আমাদের পুরো ফুল ক্লিন হয়েছে, দেখছো একদম চকচকা, কোনো জায়গায় কোনো ড্যামেজ ট্যামেজ তো কিছু হয় নাই তাই না? সাইডেও ভালো মতো ক্লিন হয়েছে এবং কোনো বলও কোথাও কোনো শর্ট টট হয়নি তাই না? একদম ক্লিন হয়েছে। এই যে দেখো পাশে যে আইসি দুইটাও কিন্তু আমাদের, এই যে দেখছো এই দুইটাও একদম ক্লিন। তার মানে আমাদের ক্লিন করা কমপ্লিট। এখন আমরা কি করবো, শুধু বল করে দিব তাই না? আর রিবল করার সিস্টেমটা সবাই জানে তাই না? এটার দেখানোর কিছু না, এটা আমরা স্কিপ করে বলটা কমপ্লিট করে নিই, তারপরে আমরা আবার এটা দেখাবো। ওকে, আমাদের এই যে রিভল করা হয়ে গেছে, ঠিক আছে? এই যে র্যাম দেখছো, র্যাম আমরা রিভল করে যে এখানে ফ্ল্যাক্স পেজ দিয়ে দিছি। আচ্ছা এই যে সিপিও রিভল করে যে আমরা এখানে ভিতরে পেজ দিয়ে সিপিওটা সেন্টারে বসাইছি। আচ্ছা এটা তোমার যখন আমরা সিপিও বসাবো তখন আমাদের কোন জিনিসটা ফলো করতে হবে দেখো। এই যে দেখো এই সিপিওটা আমরা এখানে রাখছি না, এই যে কর্নারে দেখছো নোসকাট পয়েন্ট আছে, আবার এই কর্নারে নোসকাট পয়েন্ট আছে, দুই দিকে পয়েন্ট আছে না? তাহলে এই দুইটা সেন্টার যদি আমরা ঠিক রাখি তাহলে তার আমাদের কোনো সমস্যা হবে না তাই না? আচ্ছা অনেকগুলিতে তোমার এই দুই কর্নারে থাকে, অনেক দিকে 3 কর্নারে থাকে তাই না? এইটা তোমার X3 প্রো, এটা 2 কর্নারে থাকে বুঝছো? এই দুই সাইডে মুসকাট আমরা মিলাই নিছি, ঠিক আছে? আচ্ছা এখন আমরা সিপিওটা বসাই দিব, এটা ফাইনাল হিট দিয়ে যখন বসাই দিব তখন আবার আমরা সুইচিং চেক করে যদি আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ সিপিও বসানো ঠিক আছে, তারপরে যে আমরা কি করবো র্যাম বসাবো তাই না? তাহলে আগে আমরা সিপিওটা বসাই নিই। ওকে, আচ্ছা এই যে দেখো আমরা যে এখন ইয়াটা করতেছি না, আইসিটা যে বসাইতেছি, এখানে তোমার হিট কত দিবা খেয়াল আছে? কত বলো তো? 350 থেকে 380-র ভিতরে, ঠিক আছে? আর এটা তো ডাবল সিপিও তাই না? এটা তো অনেক পাতলা না, এইটা মনে করো বেশি হিট দেওয়া যাবে না, আবার এক জায়গায় কিন্তু তুমি অর্গান ধরে রাখতে পারবে না। ওকে, চারোদিকে মুভ করে করে তোমার দিতে হবে, কারণ হলো তোমার এটা খুব পাতলা, বেশি হিট দিলে কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এই যে দেখো এখন আমরা এই যে টুইজারটা এই যে দেখছো সিপিওর উপর রাখলে একটু যদি যখন আমরা দেখবো যে হ্যাঁ সিপিওটা হালকা পাঞ্চ করতেছে তখন আমরা বুঝবো যে আমাদের সিপিও বসে গেছে তাই না? আচ্ছা এই যে দেখো এই যে আমি টুইজারটা টাচ করতেছি না, এই দেখছো এই যে চুল পরিমাণে যে গসতেছে না, এই তার মানে আমাদের সিপিওটা এখন বসে গেছে। ওকে, আচ্ছা তাহলে আমাদের সিপিও আর হিট দেওয়া লাগবে না। যখনই আমরা দেখবো যে হালকা সফট হয়ে গেছে, টুইজার রাখলে তোমার সিপিওটা হালকা গজে, তাহলে আমরা বুঝবো যে আমার সিপিও বসে গেছে, ঠিক আছে? এখন আমাদের সিপিও বসানো হয়ে গেছে না? আচ্ছা এখন আমাদের করণীয় কি? এখন আমাদেরকে র্যাম বসাইতে হবে না? আচ্ছা যখন তুমি X3 প্রো অথবা যে কোনো মডেলই হোক যেটার মধ্যে তোমার ডাবল সিপিও মানে সিপিওর উপরে যেখানে র্যাম থাকে, সেইখানে সবসময় নিয়ম হইলো তুমি যখন সিপিও বসাইবা, সিপিও বসাইয়া প্রথমে তোমার সুইচিং চেক করবা। সুইচিং যদি তোমার পারফেক্ট হয় তখন তুমি র্যাম বসাইবা। তখন র্যাম বসানোর পরে আবার সুইচিং চেক করে যদি দেখো যে সুইচিং তোমার অ্যাবনর্মাল হয়ে গেছে, তাহলে তুমি বুঝতে পারবা যে এটা র্যামের সমস্যা, কারণ সিপিও তো তুমি সিঙ্গেল চেক করছো। এখন যদি আমরা চেক না করে যদি র্যাম বসাই দিই, সেট যদি ওপেন না হয়, তাহলে আমরা বুঝবো যে কোনটা থেকে প্রবলেম হয়েছে। তাহলে ডাবল আইসি যখন কাজ করবা তখন সিঙ্গেল চেক করতে হবে। ওকে, তাহলে এখন আমরা এটা পাওয়ার সাপ্লাই লাগাই দেখবো যেটা সুইচিং কত আছে এই অবস্থায়, র্যাম ছাড়া, উইদাউট র্যাম। ওকে, এখন র্যাম ছাড়া আছে তাই না? র্যাম তো এখন খোলা তাই না? আচ্ছা এখন দেখো এই যে আমরা পাওয়ার সাপ্লাই ইনজেক্ট করলাম, ঠিক আছে? আচ্ছা আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে যেটা জানি, এই যে X3 প্রো এই যে র্যাম ছাড়া যদি আমরা চেক করি তাহলে কি হবে? এই যে দেখো এইখানে তোমার 4 ভোল্টেজ আমরা সিলেক্ট করছি না, যখন আমি তোমার পাওয়ার বাটন শর্ট করব তখন এইখানে তোমার 15 থেকে 20-এর মতো সুইচিং করবে, ঠিক আছে? আর এই যে দেখো মাদারবোর্ডে আসো, মাদারবোর্ডে এই যে উপরে দেখছো একটা সার্ভিস লাইট আছে, এই সার্ভিস লাইটটা তোমার এই যে সার্ভিস লাইটটা আছে না, যখন আমি সুইচিং করব তখন এই সার্ভিস লাইটটা জ্বলবে এবং নিভবে। যদি এরকম হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের এটা সিপিও পারফেক্ট আছে, ঠিক আছে? তখনই আমরা র্যাম বসাবো। আচ্ছা তাইলে দেখো আমি এই যে এখন সুইচিং করব। আচ্ছা এখন এই যে পাওয়ার বাটন আমি প্রেস করে দেখো তো এটা আসে কি না। আচ্ছা ওইখানে কত সুইচিং আছে দেখছো? 17-18 আসছে। আর এইখানে দেখো তো মাদারবোর্ডের সার্ভিস লাইট আসে, এই যে মাদারবোর্ডের সার্ভিস লাইট আসতেছে না? তাইলে আমরা কি বুঝবো যে আমাদের সিপিও বসানো ঠিক আছে? তাহলে এখন আমরা নিশ্চিন্তে র্যাম বসাইতে পারি। ওকে, তাহলে এই জাতীয় ডাবল আইসি যদি হয় তাহলে বুঝবা তো যে কিভাবে কাজ করতে হবে। ভুলেও মনে করো আমরা চেক না করে আগে র্যাম বসাবো না, তাহলে আমরা বুঝতে পারবো না আমাদের প্রবলেম সিপিও তো হয়েছে না র্যামে হয়েছে। ওকে, এই যে সিপিওটা আছে, ঠিক আছে? এই সিপিওর তো একটা নোসকাট পয়েন্ট থাকে না? এইটা দেখো নোসকাট পয়েন্ট আর সিপিও যখন আমরা র্যাম বসাবো তার আগে দেখতে হবে। এই যে দেখো ভিতরে দেখছো এই যে এই কোণার একটা নোসকাট পয়েন্ট, আর কোথাও কোনো পয়েন্ট আছে? একটা আছে না নোসকাট পয়েন্ট? তাহলে আমাদের এইটার নোসকাট পয়েন্টের সাথে মিলে আমাদের র্যামের নোসকাট পয়েন্ট এইদিকে দিতে হবে না? আচ্ছা আর আইসিটা আমরা সেন্টার কিভাবে করছি? এই যে দুইটাতে মধ্যে এই দুই সাইডে সেন্টার করছি না? আমরা র্যামটা যখন বসাবো, এই যে ধরো এখন আমরা র্যামটা বসাইবো, এই যে ধরো আমরা র্যামটা এখন এটার উপরে দিতেছি, ঠিক আছে? তাইলে এখন
এই যে দেখো এই যে আইসিটা আমরা এখানে দিছি, এই যে দেখছো এটা নুসকাট পয়েন্ট দেখা যায়, এটা নুসকাট পয়েন্ট তো দেখতে পারতেছো ক্লিয়ার না? আচ্ছা, এখন এই র্যামটাও তোমার এই যে এই দুইটা নুসকাট পয়েন্ট আছে না, আমাদের এইটা কিন্তু মিলাই বসাইতে হবে। দেখছো এই যে নুসকাট পয়েন্ট যেদিকে আছে আমরা এইদিকে বসাবো, তাহলে আমাদের এটা সেন্টার হয়ে যাবে, তাই না? এই যে এখন আমাদের আইসিটা কিন্তু মোটামুটি সেন্টার হয়ে গেছে, তাই না? তাহলে এখন আমরা হিট দিয়ে বসাই দিতে পারি। ওকে, সেন্টারে আছে না, সব দিকে মিলছে। হিট দেওয়ার আগে কিন্তু এটা ভালোভাবে দেখে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে র্যামটা বসাবো আমরা কত হিট দিব? আমরা 350 বা 360 320 থেকে 350 মধ্যে দিব, এটা তো র্যাম, তাই না? আর হাওয়াটা আমরা 20 থেকে 30 দিব। কেন? কারণ হলো এটা যদি তুমি বেশি হাওয়া দাও তাহলে এই র্যামটা সরে যেতে পারে না। দেখা গেলো যে সেন্টারটা আমরা করছি, সেন্টারটা যদি সরে যায় তাহলে কিন্তু আবার নতুন করে আবার বল বানাইতে পারে, ঝামেলা না? তাহলে র্যাম যখন বসাবো তখন আমরা হাওয়া একটু কমাই দিব, ঠিক আছে? আর র্যাম বসানোর জন্য তোমার কত, ধরো 350 দিলেই এনাফ হয়ে যায়। এখন তুমি কোন মেশিন ব্যবহার করো সেটার উপরে নির্ভর করে, ঠিক আছে? আমাদেরটা দিয়ে 350 দিলেই সুন্দরভাবে র্যাম বসে যায়, ঠিক আছে? এই যে দেখো র্যাম তোমার বেশি হিট লাগে না, অল্প হিটই হয়ে যায়। এই যে দেখো হিট দিতেছি না, এর মধ্যে যখন এই যে টুইজারটা দিয়ে আমি যখন টাচ করবো, দেখছো এই যে টাচ করলে কিন্তু এই যে এখনো নড়ে নাই, ঠিক আছে? আরেকটু হিট দিব। এই যে তোমার হটগানটা আমরা চারদিকে মুভ করতে থাকবো, ঠিক আছে? এটা কিন্তু এক জায়গায় ধরে রাখা যাবে না, এক জায়গায় ধরে রাখলেই কিন্তু তখন ওই আইসি ড্যামেজ হয়ে যাবে, ফুলে ওঠে, তাই না? এই যে এখন আমরা টাচ করতেছি না, এই যে এখন বোঝা যাচ্ছে যে এটা হালকা পাঞ্চ করে, ঠিক আছে? তার মানে আমাদের র্যামে আর কোনো হিট দেওয়া দরকার নাই, তাহলে আমাদের র্যাম বসে গেছে। আচ্ছা, এখন আমরা র্যাম বসে যাওয়ার পরে আমাদের কাজ কি? আমরা আগে যখন তোমার এই যে সিপিইউটা বসাইছিলাম তখন আমরা র্যাম বসানোর আগে সুইচিং চেক করছিলাম না? সুইচিং কত ছিল? 17-18 ছিল না? এবং মাদারবোর্ডের সার্ভিস লাইট জ্বলতেছিল না? আচ্ছা, এখন আমরা র্যাম বসাইছি, এখন আবার আমাদের সুইচিং চেক করতে হবে। চেক করার পরে অ্যাজ ইট ইজ আগে যে সুইচিংটা ছিল 17, 18, 20 পর্যন্ত, তারপরে তোমার এই সার্ভিস লাইটও আসতে হবে। যদি ওইরকম থাকে তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের এটা র্যামও ঠিক আছে, তাই না? তারপরে আমরা সেটআপে বসায় চেক দিব। তাহলে এখন আমরা আগে সুইচিংটা চেক করি। ওকে, দেখো তাইলে এখন আমাদের এই যে দেখছো সিপিইউ বসানো কমপ্লিট না, সিপিইউ র্যাম দুইটা। আচ্ছা, তাইলে এখন আমরা এই যে দেখো আমরা পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার করলাম, ওই যে কেবল ইনজেক্ট করে দিলাম। ওকে, কেবল এই যে বসানো হয়েছে, এই যে দেখো এখন আমাদের যদি আমরা সুইচিং করে কত আসে সুইচিং দেখো, এই দেখছো আগের মতো 17-18 আসছে। এই যে মাদারবোর্ডের সার্ভিস লাইট জ্বলে, এই যে দেখছো জ্বলতেছে। এখন আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ আমাদের সিপিইউ ঠিক আছে এবং র্যামও বসানো হয়েছে। ওকে, তাইলে এখন আমরা সেটআপে বসায় চেক দিব। আপনারা দেখছো এই সেটআপটা আমরা এই যে এখানে বসায় নিলাম। ওকে, এটাতে ব্যাটারি আমাদের চার্জ আছে, চেক করা ছিল না? আচ্ছা, তাহলে কারণ আমরা তো এর আগে তো এটা পোকো লেখা আসতো, তাই না? আচ্ছা, তাইলে এই যে মনে করো আমরা সেটআপে এখন বসায় দিলাম না। এখন আমাদের কাজ হলো এই যে ধরো আমরা পাওয়ার বাটন এখন প্রেস করি, এই যে পাওয়ার বাটন আমরা প্রেস করলাম। ওকে, পোকো আসছে, এরকম পোকো তো আগেও আসছে, তাই না? আচ্ছা, তারপরে এই যে দেখো এখন আইসা পড়ছে। আগে কি এই ফাংশনটা আসছো? আগে তোমার পোকো আইসা কিছু সাদা হয়ে যেত না, তারপরে বন্ধ হয়ে যেত না? আচ্ছা, তারপরে এখন আমরা এটা কি রিবোট আসছে না, তাহলে আমরা একটা রিবোট দিয়ে দিই। তারপরে তোমার আবার রিবোট টু সিস্টেম। ওকে, এই যে আবার দিলাম। এই যে এখন পোকো আসছে, তারপরে দেখো লোডিং নেওয়ার পরে কি আসে আমরা দেখি। এই যে দেখো MIUI আসছে না? এটা তো আর আগে আসতো না, তাই না? তার মানে আমরা আশাবাদী যে আমাদের এটা পুরো ফাংশন আসবে। হ্যাঁ, তাইলে MI হোক, স্যামসাং হোক, যে কোনো ব্র্যান্ডের সেটই হোক, যখন কোনো সমস্যা আসবে তখন আমাদের আগে কি করতে হবে? ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে যে প্রবলেমটা কোথা থেকে, তাই না? কারণ এইটার যে সিমটম ছিল সেটা দেখা গেছে তোমার স্টোরেজ সংক্রান্ত প্রবলেম দেখাইছিল, তাই না? সাধারণত এটা ফ্লাশ মারার কথা অথবা তোমার ওই স্টোরেজ আইসি খোলার কথা। অনেক সময় স্টোরেজ আইসি খুলতে গেলে খারাপ হয়ে যায় না? তাহলে সেটা আন্দাজের উপরে না খোলাটাই ভালো, তাই না? দেখো এখন MIUI এটার এটা হলো তোমার এটা ফার্মওয়্যার ভার্সন দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন তাইলে এই যে এখানে অ্যারো দেখছো, আমাদের এখানে ক্লিক করে দেখতে হবে কি আসে। আচ্ছা, তার মানে আমাদের এটা এই যে দেখছো এটা লক আছে, তাই না? এই যে এই লকটা কেন আসছে জানো? কারণ হলো এই যে আমাদের কাছে সেটটা আসছে, আমরা দেখছিলাম না যে এখানে সফটওয়্যার দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সম্ভবত এটা সফটওয়্যার দিয়ে ট্রাই করছে, ঠিক আছে? এই জন্য এটা এই যে লক আসছে, ঠিক আছে? এই লক হলো এটা কাস্টমারে দিতে হবে, এটা তো আমাদের কাছে নাই। তাহলে আমরা যে কাজটা করছি আমাদের কাজ তো আমরা সাকসেস, তাই না? তাহলে এই কাজের থেকে আমরা যেটা শিখলাম যে এই জাতীয় কোনো প্রবলেম আসলে স্টোরেজ আইসি হোক বা সিপিইউ হোক, র্যাম হোক, সেটা আমরা আগে ফাইন্ড আউট করব, তারপরে কাজ করবো। ওকে।